দিল্লির চাণক্যপুরীতে ঘন কুয়াশা। ডিসেম্বরের শেষ রাতের হালকা ঠান্ডায় রাস্তা ফাঁকা, আলো নিস্তেজ। কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরেই হঠাৎ শুরু হলো এক ভয়ঙ্কর গর্জন। একদল লোক, হাতে মশাল, মুখে মুখোশ আর গলায় তীব্র স্লোগান, বাংলাদেশ দূর হটাও, হিন্দু রাষ্ট্র জিন্দাবাদ। তারা থামল বাংলাদেশের হাই কমিশনের মূল ফটকের সামনে। চারিদিকে নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে রাতের কূটনৈতিক এলাকায় ঢুকে পড়ল সহজেই, যেন কেউ পথ খুলে দিয়েছে তাদের জন্য। সেই দলটি অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা নামের এক উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য। হাতে তারা ভারতের পতাকা নয়, তাদের হাতে ছিল আগুন, আর মুখে ছিল হুমকি, ওই বাংলাদেশি হাই কমিশনারকে গুলি করে মার। এক মুহূর্তের জন্য পুরো চাণক্যপুরী স্তব্ধ হয়ে যায়। দিল্লির এই কূটনৈতিক অঞ্চলে এমন ঘটনা অভূতপূর্ব, যেখানে এক ফোঁটা শব্দও অনুমতি ছাড়া শোনা যায় না, সেখানে একদল উগ্রবাদী কিভাবে কূটনৈতিক মিশনের সামনে এসে হুমকি দিল? এই প্রশ্ন এখন শুধু দিল্লির নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার কূটনৈতিক টেবিলে ঘুরে বেড়াচ্ছে। ঘটনাটা সাধারণ ভাঙচুর নয়, এটি প্রতীকী আক্রমণ। একটি রাষ্ট্রের ওপর অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ঘৃণার প্রকাশ। অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা বহু বছর ধরে সীমান্তের কাছে ছোট ছোট সমাবেশ করে আসছিল। তাদের স্লোগান একটাই, হিন্দু রাষ্ট্র চাই, প্রতিবেশীদের জবাব চাই। কিন্তু এবার তারা লক্ষ্য করেছে কূটনৈতিক ভবন, বাংলাদেশ হাউসকে। তাদের চোখে বাংলাদেশ এখন হিন্দুত্ববাদী রাজনীতির অপর প্রতীক, যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের স্বাধীন অবস্থান ভারতের রাজনীতির জন্য এক অস্বস্তি। রাতের আধারে তারা 4টি গাড়িতে করে ঢুকে পড়ে চাণক্যপুরীতে, যে অঞ্চল ভারতের সবচেয়ে সুরক্ষিত কূটনৈতিক পাড়া, যেখানে মার্কিন, রুশ, ফরাসি, চীনা দূতাবাস পাশাপাশি দাঁড়িয়ে। সেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, দিল্লির পুলিশও অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না। তবু 25 জন উগ্রবাদী ঢুকে পড়ে, বিক্ষোভ করে, হুমকি দেয়, আর কেউ থামায় না। তাহলে কি এটি শুধুই নিরাপত্তা ব্যর্থতা, নাকি এটা নীরব প্ররোচনা, ওপর থেকে অনুমোদিত এক ভয় দেখানো বার্তা? বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ হচ্ছেন অভিজ্ঞ কূটনীতিক। দক্ষিণ এশিয়ার জটিল রাজনীতির ভেতর তিনি বহু বছর কাজ করেছেন। কিন্তু এই ঘটনা তার ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে অনেক বড় প্রশ্ন তুলেছে। ভারত কি আর বাংলাদেশকে বন্ধু হিসেবে দেখে? ঢাকার নীতি নির্ধারকরা বলছেন, এটা নিছক কোনো উগ্র গোষ্ঠীর উচ্ছৃঙ্খলা নয়, এটা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রতিফলন। হিন্দুত্ববাদ এখন শুধু ভোটের স্লোগান নয়, এটি হয়ে উঠছে কূটনীতির অংশ, যেখানে প্রতিবেশীদেরও হুমকির রাজনীতির মধ্যে ফেলা হচ্ছে। দিল্লি সরকার মুখে নীরব, কিন্তু তাদের নীরবতাই সব কথা বলে দিচ্ছে। কূটনৈতিক নিরাপত্তা বলয় ভেদ করে যখন আগুন হাতে লোকজন ঢোকে, তখন সেটি শুধু অপরাধ নয়, সেটি বার্তা। আমরা চাইলে কূটনৈতিক নিয়মও পিষে ফেলতে পারি। এ যেন এক নতুন ধরনের হিন্দুত্ববাদী কূটনীতি, যেখানে অস্ত্র হলো ভয় আর লক্ষ্য হলো প্রতিবেশীকে মাথা নিচু করানো। ভারতের রাজনীতির শরীরে আজ ভয় একটি নীতি, একটি কৌশল, এমনকি একটি মতাদর্শ। শাসক শক্তির সাফল্যের সূত্র এখন আর অর্থনীতি নয়, ভয়ের বিস্তার। ভয় সৃষ্টি করে শত্রু বানানো, শত্রু বানিয়ে জনগণকে ঐক্যবদ্ধ রাখা, এই সরল সমীকরণে টিকে আছে মোদি পরবর্তী ভারতের রাজনৈতিক অবস্থা। এই ভয় এখন কেবল সীমান্তের ভেতরে নেই, এটি ছড়িয়ে পড়ছে প্রতিবেশীদের দিকে। যেমন বাংলাদেশের প্রতি উন্মত্ত ঘৃণা, অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা, বজরং দল, গোরক্ষা বাহিনী, এইসব গোষ্ঠী কেবল উগ্র সংগঠন নয়, বরং রাষ্ট্রের অব্যক্ত ছায়া। তারা এমনভাবে কাজ করে যেন রাষ্ট্র তাদের অনুমতি দিয়েছে। দিল্লির মতো কূটনৈতিক অঞ্চলে বিক্ষোভ মানে শুধুই নিরাপত্তা ব্যর্থতা নয়, বরং রাজনৈতিক অনুমোদনের ইঙ্গিত। এই মুহূর্তে ভারতের রাজনীতি এক বিপজ্জনক বাঁকে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের ছাতার নিচে গড়ে উঠেছে এক বিভাজনের রাজনীতি, যেখানে প্রতিটি প্রশ্নের উত্তর হয় ধর্মীয় স্লোগান, যেখানে সমালোচক মানে রাষ্ট্রদ্রোহী, প্রতিবেশী মানে সন্দেহভাজন। এই ভয়কে পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে রাষ্ট্রীয় কূটনীতির উপকরণ হিসেবে। প্রতিবেশীদের দেখানো হচ্ছে, আমরা চাইলে কূটনীতিককেও ভয় দেখাতে পারি। বাংলাদেশের হাই কমিশনকে কেন্দ্র করে যে হুমকি, তা এই ভয়ের রাজনীতিরই প্রতিফলন। ভারতের ভেতরে একদিকে রয়েছে হিন্দুত্ববাদী উন্মত্ততা, অন্যদিকে রয়েছে শাসকের ভয়। এই দুইয়ের সংঘাতে তৈরি হচ্ছে এক বিপজ্জনক সামাজিক বাস্তবতা। রাষ্ট্র নিজেই যখন ভয় তৈরি করে, তখন নাগরিক আর প্রতিবেশীদের মধ্যে পার্থক্য থাকে না, সবাই পরিণত হয় সন্দেহভাজনে। এই মনস্তত্ত্বে বাংলাদেশের উপস্থিতি ভারতের কাছে এক ধরনের অস্বস্তিকর প্রতীক। একটি ছোট মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যদি আত্মমর্যাদা ধরে রাখতে পারে, যদি বিদেশি প্রভাবের বাইরে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে, তাহলে সেটি ভারতের ধর্মভিত্তিক রাজনীতির জন্য এক বিপজ্জনক উদাহরণ। তাই ভারতের উগ্র জাতীয়তাবাদী শক্তিগুলো বাংলাদেশকে শুধু রাজনৈতিক নয়, প্রতীকী শত্রু হিসেবেও ব্যবহার করছে। এই শত্রু কল্পনা তাদের অভ্যন্তরীণ সংকট ঢাকতে সাহায্য করে। অর্থনৈতিক বৈষম্য, বেকারত্ব, কৃষক আন্দোলন, সব ব্যর্থতা লুকানোর এক সহজ উপায় হলো বাইরের শত্রুর ভয় দেখানো।
ফলে আজ ভারতের রাজনীতি এক আত্মবিরোধী বাস্তবতায় আটকে গেছে। তারা একদিকে বিশ্বগুরুর স্বপ্ন দেখছে, অন্যদিকে প্রতিবেশীকে ভয় দেখিয়ে আত্মবিশ্বাস খুঁজছে। ভয় এখন তাদের একমাত্র হাতিয়ার, কিন্তু এই ভয়ই একদিন তাদের কূটনৈতিক একাকিত্বের কারণ হবে। বাংলাদেশের প্রতি এই আগ্রাসী মনোভাব আসলে ভারতের আত্মবিশ্বাসহীনতারই প্রতিচ্ছবি। একটি দেশ যখন নিজের অতীতের গৌরব ভুলে যায়, তখন সেই প্রতিবেশীদের ছোট করে নিজেকে বড় দেখাতে চায়। কিন্তু ইতিহাসের সত্য হলো, ভয় দিয়ে কেউ কখনো শ্রদ্ধা পায়নি। আজকের ভারত এই ভয় ছড়িয়ে ক্ষমতা টিকিয়ে রাখছে, কিন্তু এই ভয়ই একদিন তাদের ভেতরকার ভাঙনকে ত্বরান্বিত করবে। আর সেই মুহূর্তে দক্ষিণ এশিয়া নতুন করে বুঝবে, শক্তি বন্দুকের নয়, শক্তি সাহসের, যে সাহস বাংলাদেশ এখন দেখাচ্ছে। এই ঘটনার পর দক্ষিণ এশিয়ার কূটনৈতিক দাবার ছক নতুন করে সাজছে। বাংলাদেশ এখন আর আগের মতো নীরব নয়। চীন, তুরস্ক, পাকিস্তান, এমনকি যুক্তরাষ্ট্রও ঘটনাটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সবাই বুঝে গেছে, দিল্লির রাজনৈতিক রাস্তায় এখন ধর্ম আর কূটনীতি একাকার হয়ে গেছে, এবং এই মিশ্রণ যত বাড়বে ততই দক্ষিণ এশিয়ায় অস্থিরতা বাড়বে। বাংলাদেশ যদি এখন দৃঢ় অবস্থান নেয়, তাহলে তা শুধু নিজের নিরাপত্তার জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য এক নৈতিক উদাহরণ হবে। ঢাকা চুপ থাকলে দিল্লির বার্তা হবে স্পষ্ট, তোমাদের ভয় দেখিয়ে দমন করা সম্ভব। কিন্তু যদি ঢাকা প্রতিক্রিয়া জানায়, তাহলে বিশ্ব জানবে বাংলাদেশের আত্মসম্মান এখন আর কেনার পণ্য নয়। দিল্লির কূটনৈতিক পাড়া নিস্তব্ধ, তবে নিস্তব্ধতার আড়ালে রয়ে গেছে ভয়, অস্বস্তি আর সন্দেহ। বাংলাদেশ হাউসের ফটকে এখন 3 গুণ নিরাপত্তা, কিন্তু গেটের ভেতরে নিভে যাওয়া আলোয় দাঁড়িয়ে আছেন এক অফিসার, চোখ স্থির, মুখে একটাই বাক্য, ওরা যেখানে এসেছে কাল হয়তো ঢাকায় আসবে। দূরে বাজছে পুলিশের সাইরেন, আর সেই শব্দ যেন দক্ষিণ এশিয়ার রাজনীতির হৃদস্পন্দন হয়ে বেজে উঠছে। কারণ সবাই জানে, এই ঘটনাটা শুধুই এক রাতের বিক্ষোভ নয়, এটা এক নতুন সময়ের সূচনা, যেখানে কূটনীতির ভাষা বদলে যাচ্ছে, বন্ধুত্বের সংজ্ঞা মুছে যাচ্ছে, আর দিগন্তে ভেসে উঠছে এক প্রশ্ন, ভারত কি আর সত্যি বন্ধু? ঢাকার বাতাসেও সেই প্রশ্নের প্রতিধ্বনি। শীতের কুয়াশার ভেতর দিয়ে যেন কেউ ফিসফিস করে বলছে, বাংলাদেশ হাই কমিশনের ফটকের সামনে যে মশাল জ্বলেছিল, সেটি শুধু এক ভবনের নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার দেয়ালে আগুন ধরিয়ে দিয়েছে।